দেখো, এর আগের ক্লাসে যে বিভিন্ন রকমের যে রিপোর্ট রাইটিং হয়, কেমন কি রোলস, সেই সমস্ত জিনিস আলোচনা করেছিলাম এবং কোন কোন টপিক গুলো করতে হবে সেগুলো আলোচনা করেছিলাম। আর কি যেন, যে ভ্রমণের গুরুত্ব বা এরকম একটা কিছু একটা লিখিয়েছিলাম, মানে বলেছিলাম। আজকে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আধুনিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব। দেখো, এমনিতে একটা প্রতিবেদন যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিমিট, সেটা হয় 150 থেকে 200 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হয় সাধারণত। এটা মিসলেনিয়াস বলা, মিসলেনিয়াসে 200 লেখা থাকে। তারপরে হচ্ছে ডব্লিউবিসিএস এও তোমাদের 200 বলা থাকে। এসআই আগে 200 বলতো, কিন্তু এখন ইদানিং ডব্লিউবিএসআই এবং কেপিএসআই দুটো পরীক্ষার ক্ষেত্রেই বলেছে 500 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। এটা হতে পারে যে বাংলায় যেহেতু একটাই রিপোর্ট রাইটিং থাকছে, 30 নম্বর আর 20 নম্বর বঙ্গানুবাদ, 1 ঘন্টা সময় দেওয়া থাকছে। তো এই যে একটা প্রচুর পরিমাণ, মানে অনেক সময়, তো বেশি সময় এটা হওয়ার কারণে, যেহেতু দুটো রাইটিং আর এত সময়, এটা একটা হতে পারে। বা হচ্ছে আর একটা জিনিস টেস্ট করানোর জন্য দেখা হতে পারে, যে ধরো কোনো একটা ক্যান্ডিডেট মুখস্থ করে যাচ্ছে কোনো একটা টপিক, বা সে হয়তো কমন পেয়ে যাচ্ছে 200 ওয়ার্ডসের মধ্যে লিখে। এবার ওখানে যে ওয়ার্ড লিমিট একটা বাড়িয়ে দিল, তার ফলে 500 যখনই ওয়ার্ডস দিয়ে দিচ্ছে, কেউ ডবল যখন শব্দ সীমা দিয়ে দিচ্ছে, যে মুখস্থ করার পরে যে শব্দগুলো বা যে কথাগুলো লিখছে, সেইগুলো তাহলে কতটুকু গুণগত মান হচ্ছে, সেইগুলো তার নিজের ডেটা নাকি মুখস্থ করাটুকু ভালো হচ্ছে, বাকিগুলো ভালো হচ্ছে না, এই সমস্ত জিনিসের চেক করার ব্যাপার হতে পারে। সেই জন্য হয়তো ওয়ার্ড লিমিট বাড়িয়ে দিচ্ছে। তো এটা নাও হতে পারে, পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে 200 বলতে পারে, বা যাই হোক। তো এটাকে সেই জন্য টার্গেট রাখা হয়েছে যে যে 500 ওয়ার্ডস এর মধ্যে যদি দেয়, তাহলে কতটুকু কি লিখতে হবে। মোটামুটি এখানে 450-500টা ওয়ার্ডস এর মধ্যে, সেই জন্য এই টপিকটা লেখা আছে, যে আধুনিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব। তবে 500 ওয়ার্ডস এর মধ্যে যদি কোনো কোশ্চেন দেয় বলে এরকম নয় যে তোমাকে গুনে গুনে 500টা ওয়ার্ডস লিখতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তুমি যদি 400 ওয়ার্ডস এর মধ্যে, মানে 350 থেকে 400 ওয়ার্ডস এর মধ্যে একটা ভালো করে লিখে আসতে পারছো, তাহলে কোনো অসুবিধা নেই। 350 থেকে 400-এর মধ্যেই লিখো, কি অসুবিধা আছে, ওরা গুনে গুনে দেখবে না। অর্থাৎ কোয়ান্টিটি থেকে হচ্ছে কোয়ালিটি ম্যাটার করে, কোয়ান্টিটি থেকে কোয়ালিটি হচ্ছে ম্যাটার করে। তো আধুনিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব, ধরো এটা যদি দেয় 8 পয়েন্ট, তাহলে দিতে পারে যে বিজ্ঞাপন কি জিনিস, বা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম মানে কি কি ভাবে দেওয়া হয়, তারপরে বিজ্ঞাপনের বৈশিষ্ট্য দিতে পারে, বা হচ্ছে এরকম ধরো বিভিন্ন পয়েন্ট দিতে পারে। যাই পয়েন্ট দিক না কেন, মোটামুটি এই জিনিসগুলো যেগুলো লিখেছে সেইগুলোকে কভার করলে হয়ে যাবে। তো আধুনিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব, এটা টাইটেল বা শিরোনাম দিয়ে দিতে পারো। আর যদি ডেইলি, যদি সংবাদপত্রে প্রকাশযোগ্য বলে এরকম বলে দেয়, তাহলে নিজের সংবাদটা লিখবে। আর সংবাদপত্রের কথা যদি না থাকে, তাহলে এটা লেখার দরকার নেই। আধুনিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব, তারপরে নিচে এখানে ক শহর, যেদিনকে লিখছে সেদিনকার ডেট দিয়ে শুরু করবে। যে বিজ্ঞাপন হলো একটি বিপণন কৌশল, যার মাধ্যমে কোনো পণ্য, পরিষেবা, ব্র্যান্ড বা ধারণার প্রতি গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করে অর্থের বিনিময়ে তাদের কিনতে উৎসাহিত করা হয়। অর্থাৎ প্রথম বাক্য যেটা, যে বিজ্ঞাপনটা কি জিনিস, সেটা একটা লিখে দিলাম, যে আমরা এমনি জানি, কিন্তু ডেফিনেশন আকারে যদি লিখতে হয়, তাহলে আগে থেকে না তৈরি করে গেলে হবে না। যে বিজ্ঞাপন যেটা, সেটা হচ্ছে এক ধরনের বিপণন কৌশল, বা অর্থাৎ বিক্রি করার একটা উপায় বা কৌশল, যার মাধ্যমে কোনো পণ্য, পরিষেবা, ব্র্যান্ড বা কোনো ধারণার প্রতি গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করে অর্থের বিনিময়ে তাদের কিনতে উৎসাহিত করা হয়। আধুনিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে বিজ্ঞাপনের বৈচিত্র্য। সংবাদপত্রে বড় বড় হোর্ডিং, ব্যানার, সিনেমা, যানবাহন, টিভি, রেডিও ইত্যাদিতে। তবে বর্তমানে সব থেকে বেশি বিজ্ঞাপন হয় অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে গুগল, ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদির মাধ্যমে। বিজ্ঞাপনের প্রধান বৈশিষ্ট্য হলো সিনেমা, সিরিয়াল, অনলাইন ভিডিও, অ্যাপ, গুগল পেজ বা খবর বা অন্যান্য অনুষ্ঠানের ফাঁকে প্রচার করা। দেখো, শুধুমাত্র আগে বিজ্ঞাপন যেটা হতো, যে মানুষ এটা জানে যে রাস্তায় ধারে ধারে বড় বড় ব্যানার পোস্টারে লেখা থাকে, বা হয়তো টিভি সিরিয়াল হয় তখন তার মাঝে থাকে। কিন্তু এখন বর্তমানে কি হচ্ছে, যে ড্রাইভার মানে বৈচিত্র্যময় আরো হয়ে উঠেছে, এবং এর পরিধি ব্যাপক হয়েছে। ইন্টারনেট, সোশ্যাল সাইট, মানে এই সমস্ত মিডিয়ার যুগে ইউটিউব, এখন ফেসবুক বা বিভিন্ন কোনো একটা অ্যাপ ডাউনলোড করে প্রত্যেকটা সমস্ত জায়গায় হয়েছে। তো এমনি সেরকম আমাদের লেখার কৌশলটাকে কি করতে হবে, সেই জন্য ওইগুলো করতে হবে। পুরোনো যে সমস্ত যদি বই টই দেখো, তাহলে পুরোনো বইগুলোতে যেমন এই সমস্ত জিনিস লেখা থাকে না। ওদের হয়তো ওটাই বলতে পারে যে টিভিতে বা হচ্ছে বড় বড় ব্যানার হোর্ডিং, ওই সমস্ত জিনিসই লেখা থাকে। কিন্তু এখন এই সমস্ত জিনিসগুলোকে একটু
টানতে হবে সেই জন্য। যে বিজ্ঞাপনের বৈশিষ্ট্য: সিনেমা, সিরিয়াল, অনলাইন ভিডিও, তারপরে যে অ্যাপ, গুগল পেজ বা খবর বা অন্যান্য অনুষ্ঠানের ভাগে প্রচার করা হয়। প্রচারের ভঙ্গি এত চিত্তাকর্ষক ও মনোহর যে। আর একটা জিনিসও, যেহেতু এটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, মানে এটা মিসলেনিয়াস বলো, মিসলেনিয়াস ডব্লিউবিসিএস এও মানে এই সমস্ত জিনিস লেখা যাবে, মানে যথেষ্টই ভালো নাম্বারই পাবে। এবং লেখার একটু কোয়ালিটি বাড়াতে হবে, বা হচ্ছে ভালো শব্দ প্রয়োগ করতে হবে। যেমন এই যে প্রচারের ভঙ্গি এত চিত্তাকর্ষক ও মনোহর যে, কোটি কোটি মানুষের মনে তার প্রভাব স্থায়ীরূপে মুদ্রিত হয়ে যায় এবং পরবর্তীতে তারা সেই বিশেষ দ্রব্যটিকে সেটা দ্রব্য ভেবে কিনতে ছোটে। গ্লোবাল পরবর্তী যে প্যারাজেন্স কি, যে গ্লোবাল অ্যাডভার্টাইজিং মার্কেট স্ট্যাটিস্টিক্স এর তথ্য অনুযায়ী সারা বিশ্বে বিজ্ঞাপনের জন্য প্রায় 700 বিলিয়ন ইউএস ডলার খরচ হয়, যার মধ্যে আমেরিকার সব থেকে বেশি, এবং তারপরে তারপরে চিহ্ন হয়েছে, তাই তারপরে ভারত রয়েছে, এটা চীন হবে। তারপরে চীন ও ভারত রয়েছে। অর্থাৎ গ্লোবাল অ্যাডভার্টাইজিং মার্কেটিং স্ট্যাটিস্টিক্স এর তথ্য অনুযায়ী সারা বিশ্বে বিজ্ঞাপনের জন্য 700 বিলিয়ন ইউএস ডলার খরচ হয়, যার মধ্যে অর্থাৎ অনলাইন বা ইউটিউব বেশিরভাগই সব, মানে যেটা হচ্ছে বিজ্ঞাপন দেওয়া হয় আমেরিকা। তো সেখানে যে কি হয়েছে, যে আমেরিকা সব থেকে বেশি, তারপরে হচ্ছে চীন, এবং তারপরে হচ্ছে ভারত এই প্রতিযোগিতায়। বিজ্ঞাপন মানুষের মনের গভীরে প্রবেশ করে এবং তাদের চিন্তা ও অনুভূতিকে প্রভাবিত করে। বিজ্ঞাপন মানুষের আচরণকে পরিবর্তন করতে পারে, কারণ এগুলি প্রায়ই আকর্ষণীয়, সৃজনশীল ভাবে উপস্থাপন করা হয় এবং বারবার দেখানো হয়, যা মানুষের মনে স্থায়ী প্রভাব ফেলে। কোনো একটা জিনিস দেখবে যে হয়তো তোমার দরকার নেই, ঠিক আছে, ধরো বারবার একটা ব্রেনোলিয়ারই অ্যাড দেখা যায় যে স্মৃতিশক্তি বাড়ে, ঠিক আছে, কিছু একটা অ্যাড দেখাচ্ছে। এবার যখনই বাবা মা দেখছে, তখন কি হচ্ছে, যে আমার ছেলে মেয়ে তো পড়া করছে, তাহলে দেখি একবার ট্রাই মেরে কি হয়। তারপরে হয়তো দেখবে খাবার টাবার দেখাচ্ছে, দেখবে ছেলে পেলে একদম দৌড়ে বেড়াচ্ছে, দুদিনে বড় হয়ে গেল, ঠিক আছে, তো ও মনে হয় যে হ্যাঁ তাহলে এরকম হতে পারে, তো একবার দেখি। এমনি মানুষ কিনবে না, কিন্তু যখনই ওই অ্যাডভার্টাইজমেন্টটা যখন দেখানো হয় বারবার, তখনই কি হচ্ছে, মানুষের সেই মনের ভেতরে সেটা একটা গেঁথে যাচ্ছে। তো দেখানোর ফলে কি হচ্ছে, মানুষের মনে একটা স্থায়ী প্রভাব ফেলে। বিজ্ঞাপন কোন দেখে কোনো দ্রব্য সম্পর্কে মানুষ জানতে পারে এবং তার সঙ্গে জড়িত বিভিন্ন মানুষ তাদের কলাকুশলী, অভিনয় দক্ষতা দেখে উপার্জন করতে পারে। শুধু যে মানুষ এটা জানতে পারছে যে দিয়ে কিনছে সেটাও নয়, এর মধ্যে আরো অনেক আছে। যে একটা স্ক্রিপ্ট, ধরো বিজ্ঞাপনকে কিভাবে দেখানো হবে তার জন্য আবার স্ক্রিপ্ট লেখা হয়, কিভাবে প্লট সাজাতে হবে, তার জন্য যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকছে, অভিনয় করছে, তারাও একটা কর্মসংস্থান পেয়ে যাচ্ছে। তাদের জন্য আবার মেকআপ আর্টিস্ট লাগছে, মানে এটাকে কেন্দ্র করে হচ্ছে কি, এই যে একটা কলা কুশলী দেখার বা হচ্ছে উপার্জনের রাস্তা, সেই জিনিসটাও তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে বিজ্ঞাপনের প্রভাব ভালোর চেয়ে মন্দই বেশি, কারণ অশ্লীল কুরুচিপূর্ণ বিজ্ঞাপন মানুষের চিত্তকে বিভ্রান্ত করে এবং তাকে অসৎ প্রকৃতির দিকে ঠেলে দেয়। বিজ্ঞাপনের খরচ দেখো, যে বিজ্ঞাপনের ধরো কোশ্চেন তোমাকে যদি এরকম দেয় যে বিজ্ঞাপনের ক্ষতিকর প্রভাব বা বিজ্ঞাপনের প্রভাব, প্রভাব বলতে সবই পড়ছে, ইম্প্যাক্ট যদি বলা হয় ভালো খারাপ সব দিকটায়, বা শুধুমাত্র যদি বলা হয় খারাপ দিক বলে যদি কোশ্চেন দেয়, তবুও কিন্তু প্রথম দিকে আমরা যে ভালো বা এর যে গুরুত্ব, যে উদ্দেশ্য, সেই কথাটাকে লিখবো। তারপরে খারাপ বা যে সমস্ত জিনিস সেগুলো আমরা লিখবো। তো হচ্ছে অসৎ প্রকৃতির ছেড়ে দেয়। বিজ্ঞাপনের খরচের পরিমাণ এত বেশি হয় যে কোনো দ্রব্যের মূল্য আসল দামের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। অনেক সময় দ্রব্যের গুণগত মান এত খারাপ হয় যে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। দৃষ্টি আকর্ষণ করতে অনেক সময় ভুল তথ্য উপস্থাপন করা হয়। হয়তো এমন কিছু ঘটে যে বানান ভুল, অনেক সময় কি করা হয়, বিজ্ঞাপনে বানান ভুল করা হয়, তার কারণ মানুষের চোখে ঠিক বলে। বা হয়তো কিছু গ্লুকন ডি খেয়ে দেখা যাচ্ছে গরমে রোদের মধ্যে দৌড়াচ্ছে, এরকম উল্টোপাল্টা অনেক জিনিস দেখানো হয়, ভুল তথ্য উপস্থাপন করা হয়। এই সাবান মেখে দেখা যাচ্ছে যে 20 টাকার সাবান মেখে একদম ফর্সা হয়ে যাচ্ছে। তো শিশুদের প্রতি সবচেয়ে খারাপ প্রভাব রয়েছে, কারণ অনেক সময় বিজ্ঞাপন দেখানো কাল্পনিক জগৎটাই তারা আপন করে নিয়ে ভুল পথে চালিত হয়। অপ্রয়োজনীয় খাবার বা খেলনা কেনার জন্য আবদার করে। অনেক সময় কি হয়, বাচ্চারা এরকম জিনিস থাকে যে কোনো একটা খাবার, চকলেট কিছু একটা দেখছে, সেটা কেনার জন্য বায়না করে, বা কোনো খেলনা দেখছে সেটার জন্য বায়না করে। বিজ্ঞাপনে দেখা প্যাকেটের খাবার খেয়ে তারা পুষ্টিগত খাবার খেতে পারে না, ফলে বিভিন্ন রোগে ভোগে। এই জিনিসগুলো যেমন আগে থেকে ভালো করে না তৈরি করলে পরীক্ষার হলে কিন্তু এই সমস্ত জিনিস আমি মনে পড়বে না তোমার। যে একটা প্যাকেটের খাবার সে সমস্ত খাচ্ছে, চিপস বা চকলেট কোনো কিছু দিয়ে কি হয়েছে, অন্য খাবার তারা খেতে পাচ্ছে না। তার ফলে ওটা কি অপুষ্টিজনিত, মানে শিশুদের উপর যে প্রভাব, একটা পয়েন্ট এরকম থাকতে পারে যে বিজ্ঞাপন শিশুদের উপরের প্রভাব, তার এটা একটা আলাদা, সেই জন্য তোমার প্যারাগ্রাফ পড়া আছে। বিজ্ঞাপনের কারণে মানুষ অপ্রয়োজনীয় জিনিস কিনতে প্ররোচিত হয় বা সামাজিক চাপ সৃষ্টি করতে পারে, যেমন নির্দিষ্ট পণ্য না কিনলে মানুষকে হেয় করা,
সাংস্কৃতিক মূল্যবোধকে প্রভাবিত করে, পশ্চিমা সংস্কৃতির অনুকরণের ফলে। অর্থাৎ জিনিসকে এটা প্ররোচিত করা, মানে তুমি তোমার ওই যে বললাম, তোমার ধরো দরকার নেই, তোমার বাড়িতে এমনি ধরো একটা টিভি আছে, কিন্তু ধরো দেখলে যে বড় 4K টিভি কিনতে হবে, ঠিক আছে। তারপরে আরো যে সমস্ত ফিচার টিচার আছে, গুগল অ্যান্ড্রয়েড অমুক তমুক, এই সমস্ত জিনিসগুলো লাগবে। তোমার বাড়িতে একটা সোফা কিনতে হবে, সাজানোর জন্য ফুলদানি টুলদানি অমুক এরকম কিছু দেখানো হলো। বা কেউ একটা মানুষ কিনেছে, অন্যজনের নেই, তার একটা সৃষ্টি মানে উপরে চাপ হতে পারে, তাই এটা সামাজিক চাপ সৃষ্টি হতে পারে। যেমন নির্দিষ্ট পণ্য না কিনলে মানুষকে হেয় করা, যে এর বাড়িতে এই নেই, অমুক নেই, তমুক নেই। সাংস্কৃতিক মূল্যবোধকে প্রভাবিত করে, পশ্চিমা সংস্কৃতির অনুকরণের ফলে। বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত উপকরণ যেমন প্লাস্টিকের প্যাকেজিং পরিবেশকে ক্ষতি করে। এবার কি হয়েছে, যে লাস্ট প্যারাগ্রাফে আমরা লিখছি যে এর যে প্রতিকার বলতে পারো, বা এটাকে কিভাবে রেগুলেশন করা যায়। যে সুরুচিপূর্ণ গঠনমূলক বিজ্ঞাপন মানুষকে কর্মপ্রেরণায় উদ্বুদ্ধ করে, তাকে কর্মমুখী করে তোলে। যান্ত্রিক কলাকৌশলে নানাভাবে বিজ্ঞাপনকে মোহময় ও আকর্ষণীয় বৈচিত্র্যমণ্ডিত করে তোলার প্রতিযোগিতা চলছে। বিজ্ঞাপন দাতাদের বিজ্ঞাপন দাতাদের খুব সতর্কভাবে বিজ্ঞাপন প্রচার করতে হবে, যাতে মানুষের মন বিক্ষিপ্ত না হয়। শুধুমাত্র মুনাফা অর্জনের কথা না ভেবে মানুষকে আর্থসামাজিক, সাংস্কৃতিক, খাদ্যদ্রব্যের ও অন্যান্য দ্রব্যের গুণগত মান বজায় রেখে কোনো দ্রব্যের সঠিক প্রচার করা উচিত। আইএস আইএসও অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা। অর্থাৎ আইএসও মার্কা যেটাকে বলা হয়, যে কোনো একটা জিনিস, পণ্য যে কোনো যা তৈরি করা হয় খাবার থেকে বা অন্যান্য জিনিস, এইগুলো একটা অনুমোদনকারী সংস্থা আছে, যেটা হচ্ছে আইএসও অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। তারা কিন্তু অনুমোদন করে খাবার দাবার, সেটা শিশুদের পক্ষে ভালো কিনা, বা কোনো একটা জিনিস যন্ত্রপাতি সেগুলো ঠিক কিনা। অনেক সময় কি হয়, মানুষ আহ, ও একটা না কিছুটা বসিয়ে দেয় প্রোডাক্ট কোড, আদৌ দেখা যাচ্ছে যে তাদের দ্বারা সার্টিফাইড করা নয়, করেনি, ঠিক আছে, কালো মার্কেটে এমনি বাজারে ছেড়ে দিয়েছে, সেরকম হতে পারে। বা অনেক সময় কি হয় যে হয়তো ঠিকঠাক চেক করলো না, বা আহ, টাকা দিয়ে বা এরকম করেও হতে পারে, ঠিক আছে, করাপশন হতে পারে। তাই হচ্ছে আইএসও বা হচ্ছে ইন্টারন্যাশনাল যেটা, সেই তাদেরকে প্রক্রিয়ার জন্য মান নির্ধারণ করতে হবে ঠিকঠাক করে। এর প্রধান উদ্দেশ্য হলো পণ্য ও সেবার গুণগত নিরাপত্তা এবং পরিবেশগতভাবে নিশ্চিত করা। এই আন্তর্জাতিক সংস্থা সেই সাথে দেশের সরকারকে বিজ্ঞাপন অনুমোদনের ক্ষেত্রে দ্রব্যের গুণগত মান যাচাই করে তবেই অনুমতি দেওয়া উচিত। মনে রাখতে হবে, মানুষের জন্য বিজ্ঞাপন, বিজ্ঞাপনের জন্য মানুষ নাই। তো এটা 500 ওয়ার্ডস যদি বলে দেয়, সেই জন্য আছে। আর একটা ছোট করেও আমি দেবো তোমাদেরকে, যেটা এমনি 250 বা 300 ওয়ার্ডস এর মধ্যে আছে, দুরকমই, সেই জন্য করে যাও, যে দুটোর মধ্যে পার্থক্য বুঝবে, যে 200 250 দিলে পরে কতটুকু কি লিখতে হবে, আর তার বাইরে যদি আরো বেশি 500 ওয়ার্ড যদি বলে দেয়, তাহলে কতটুকু কিভাবে কি অ্যাড করতে হচ্ছে সেইগুলো দেখতে হবে। দেখো, বেসিক ইংলিশ ট্রান্সলেশনের কিছু ক্লাস ওইদিকে করাচ্ছি। তোমার টেন্সের ক্লাস হয়েছে, বা হচ্ছে জিরান পার্টিসিপেলের ক্লাস হয়েছে, যেটা তোমাদেরকে প্লে লিস্ট দিয়েওছি, যারা দেখোনি তারা ওখান থেকে দেখেও নিতে পারো। বা এমনিতেও যে যে ট্রান্সলেশন যেগুলো পড়াবো সেখানেও আলোচনা হবে। এই সব কিছু মিলে আর কি প্র্যাকটিস করতে হবে। তো আমরা আস্তে আস্তে বলেছি যে অনলাইনেরও কিছু করাবো, বা এমনি গ্রামার থেকেও ট্রান্সলেশন শিখতে হবে, বা হচ্ছে যেটা এক্সাক্ট যে পরীক্ষাতে যেমন আসে সেরকমও ঢুকবো। তো এটা একটা প্যারাগ্রাফি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসা মিসলেনিয়াসে এসেছিল। তো এটাকে আলাদা আলাদা করে নিয়েছি। আগে প্রথমে প্যারাগ্রাফটা পড়ছি, যে গত বেশ কিছু বছরে বিদেশে গোয়েন্দা কাহিনীর পরিচিত রীতির পরিবর্তন হয়েছে। ব্যোমকেশ বা ফেলুদার কাহিনী দীর্ঘকাল বাঙালি পাঠককে মন্ত্রমুগ্ধ করে রেখেছে, তবে প্রাইভেট গোয়েন্দা ব্যাপারটা বাস্তবে প্রায় নেই বললেই চলে। অন্তত তারা কোনো খুন বা অপরাধের তদন্ত করার অধিকারী নন। তারা বন্দুক পিস্তলে যথেচ্ছ ব্যবহার করতে পারে না। তাই রহস্য গল্পের জন্য শবর দাশগুপ্ত, এটা শবর হবে, শবর দাশগুপ্ত নামক একটি গোয়েন্দাকে সৃষ্টি করি। শবর লালবাজারের গোয়েন্দা, খুব লম্বা চওড়া নয়, কিন্তু প্রবল, শক্তিমান এবং সম্পূর্ণ ভয় ডরহীন। ইচ্ছে করেই শবরকে সব রকম মানসিক দুর্বলতা থেকে মুক্ত রেখেছি। সে মদ খায় না, ধূমপান করে না, কোনো প্রেম ভালোবাসা বা পরিবার নেই, অথচ সে নিষ্ঠুর নয়, আর অপরাধীদের প্রতিও সে নির্মম নয়। এই হচ্ছে ব্যোমকেশ বা হচ্ছে ফেলুদার, মানে যেটা একটা দেওয়া আছে সেই সত্যজিৎ রায়ের, সেখানে গোয়েন্দা কাহিনীর মানে ওটা তুলে দিয়েছে, যে এটাকে তোমাকে ট্রান্সলেশন করতে হবে। তো কি হচ্ছে, যে প্রথমে পুরো প্যারাগ্রাফটা আমাকে পড়তে হবে। পুরো প্যারাগ্রাফটা পড়ে নেওয়ার পরে কোন টেন্সে আছে, কি টেন্স, সেই টেন্স জিনিসটাকে বুঝতে হবে।
এরকম নয় যে যখন একটা প্যারাগ্রাফ থাকবে সেই প্যারাগ্রাফের প্রথম টেন্সটা কিসে আছে, পরেরটা কি আছে, এরকম হয় না সাধারণত। মানে সাধারণত যে টেন্সে হয় একটা টেন্সেই হয়। একটা টেন্সে আবার কি, পাস্টে হলে পাস্টের বিভিন্ন রকম হতে পারে, প্রেজেন্ট বলে প্রেজেন্ট ইনডিফিনাইট হতে পারে বা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। কিন্তু এরকম নয় যে কোনো একটা জিনিস যে পুরোটাই হয়তো দেখা গেলো যে শুনে মনে হচ্ছে কোনো একটা হয়তো প্রেজেন্টে, কিন্তু দেখা যাচ্ছে তারপরে আবার পাস্ট, এরকম সাধারণত হয় না। তাই পুরো সেন্সটাকে বোঝার চেষ্টা করতে হবে। তো কি বলেছে যে গত বেশ কিছু বছরে বিদেশে গোয়েন্দা কাহিনীর পরিচিত পরিবর্তন হয়েছে। ব্যোমকেশ বা ফেলুদার কাহিনী দীর্ঘকাল বাঙালি পাঠককে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। তবে প্রাইভেট গোয়েন্দা ব্যাপারটা প্রায় বাস্তবে নেই বললেই চলে। অন্তত তারা কোনো খুন বা অপরাধের তদন্ত করার অধিকারী নয়। তো দেখো যে এই যে জিনিস বলা হচ্ছে যে যতদিন পর্যন্তই পড়বে বা বাঙালি পাঠক যারা থাকবে এই যে কাহিনী বা এই সমস্ত জিনিস পড়ছে, এটা তো রেখে ছিল বলবো না, তাই না? যে কোনো একটা ঘটনা ঘটে গেছে সে নাই, মানে যাই হোক যতদিন এর পরের প্রজন্ম বা পরের প্রজন্ম যাই যারা পড়বে তারা কি হবে, যে সারা জীবনই বাঙালি পাঠক মানে এই যে গোয়েন্দা কাহিনী বা এই সমস্ত জিনিসগুলো আকৃষ্ট হয়ে থাকবে। তাই এইগুলো প্রেজেন্টেই লিখবো, ঠিক আছে? এই যে তা যেগুলো পরিবর্তন হয়েছে, মন্ত্রমুগ্ধ করে রেখেছে, এগুলো মানে কি প্রেজেন্টে রেস আছে, মানে হয়েছে কিন্তু রেস আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে করবো। তাহলে গত বেশ কিছু বছরের বিদেশ এইটুকু পরে অ্যাড করবো যে গোয়েন্দা কাহিনীর পরিচিত রীতি। এইটুকু হচ্ছে আমার সাবজেক্ট, যে গোয়েন্দা কাহিনীর পরিচিত রীতির পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে কি করব, পরিচিত রীতি, পরিচিত পরিচিত যেটা আছে সেটাকে একটা ভালো ওয়ার্ড আছে, সেটাকে বলা হয় ফ্যামিলিয়ার বলে, ঠিক আছে? যে ফ্যামিলিয়ার, অর্থাৎ দি ফ্যামিলিয়ার। এই যে রীতি যেটা আছে, ঠিক আছে, ফ্যামিলিয়ার, ওটাকে একটা ট্র্যাডিশন বলতে পারো, ঠিক আছে, বা বলতে পারো স্টাইল বলতে পারো, ঠিক আছে, যে দ্য ফ্যামিলিয়ার স্টাইল অফ গোয়েন্দা কাহিনীর। তাহলে দ্য ফ্যামিলিয়ার স্টাইল অফ ডিটেকটিভ স্টোরিজ, মানে গোয়েন্দা কাহিনী একটা করলে হবে, স্টোরি বা স্টোরিজ করলাম, ডিটেকটিভ স্টোরির পরিচিত রীতি পরিবর্তন হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট বললাম, তাহলে কি করবো, হ্যাজ, অর্থাৎ এখানে স্টোরিটাকে ডিনোট করছে না, মেন জিনিসটা সেটা পরিচিত রীতি, এটা হচ্ছে সিঙ্গুলারি। দ্য ফ্যামিলিয়ার স্টাইল অফ ডিটেকটিভ স্টোরিজ হ্যাজ ট্রান্সফর্মড বলতে পারো, বা হচ্ছে হ্যাজ চেঞ্জড পরিবর্তন হয়েছে। গত বেশ কিছু বছরে, তাহলে হচ্ছে সিন্স ফিউ লাস্ট ইয়ার্স, বিদেশে মানে যে ফরেন ইন ফরেন ইন অ্যাব্রড বলতে পারো। ব্যোমকেশ বা ফেলুদার কাহিনী দীর্ঘকাল বাঙালি পাঠককে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। ব্যোমকেশ বা ফেলুদার কাহিনী, এখানে বাংলাতে বা দিয়েছে তো ওয়ার্ড না দিয়ে অ্যান্ডি দেবো, কারণ ব্যোমকেশ এবং ফেলুদা কাহিনী এরকম বলবো। তো হচ্ছে দ্য স্টোরি অফ, বা ওয়ার্ড লিখে কোনো অসুবিধা নেই, দ্য স্টোরি অফ ব্যোমকেশ, দ্য স্টোরি অফ ব্যোমকেশ অর ফেলুদা রেখেছে, মন্ত্রমুগ্ধ করে রেখেছে। এটাও কি করব, যে প্রেজেন্ট পারফেক্ট, মানে হচ্ছে হ্যাজ, ঠিক আছে, হ্যাজ রেখেছে, কি করব, হ্যাজ কেপ্ট, বা ওটা কোন না করে একটা জিনিস বলবো, মন্ত্রমুগ্ধ করে রাখা ইংরেজি ক্যাপটিভেট বা অ্যালিওর, ঠিক আছে? অ্যালিওর মানে হচ্ছে মন্ত্রমুগ্ধ করে রাখা, বা ক্যাপটিভেট বা ফ্যাসিনেট, অনেকগুলো ওয়ার্ড আছে, বা হচ্ছে বিউইল্ডার। তাহলে হচ্ছে দ্য স্টোরি অফ ব্যোমকেশ আর ফেলুদা হ্যাজ ফ্যাসিনেটেড, FASCINATED, যে হ্যাজ ফ্যাসিনেটেড কাদেরকে, বাঙালি পাঠকদেরকে, মানে হচ্ছে দ্য বেঙ্গলি রিডার্স।